বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে সিলেবাসভুক্ত প্রথম গল্পের থেকে যে ধরনের এক কথায় প্রকাশ প্রশ্নগুলো হবে সেগুলোর উত্তর এবং প্রশ্ন এগুলো কিভাবে হবে, কী ধরনের প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদেরকে পড়ায় শোনাবো এবং উত্তর সহ। এর আগের যে ১ নম্বর পর্বটা ছিল সেখান থেকে আমি তোমাদের ঠিক আকারে যেরকম প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের করায় দেখাইছি। আজকে আমি এক কথায় প্রশ্নগুলো দেখাবো। দেখো, এখানে বলা আছে এক কথায় উত্তর। তোমাদের বইয়ে যেখানে লেখা আছে খেলা খেলি প্রতিবেদন দেখি, পাঠ্য বই পৃষ্ঠা ২৪। প্রশ্নটা হচ্ছে এইরকম হবে। ১ নাম্বার, কোনো খেলা খেলার সময় কি বজায় রেখে খেলতে হয়? উত্তর হচ্ছে সম্মান ও শৃঙ্খলা। ২ নম্বর প্রশ্ন, অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি ব্যবহার করা গুরুত্বপূর্ণ? না। ৩ নম্বর প্রশ্ন, অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? উত্তর, অনুমতি প্রয়োজন। তারপর তোমাদের বইয়ে এই টপিকটা আছে অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি, পাঠ্য বই পৃষ্ঠা ২৭। তোমরা যদি ২৭ পৃষ্ঠা পড়ো তাহলে এখানে যে প্রশ্নগুলো করা আছে সেখান থেকেই তোমরা পেয়ে যাবা। ৪ নম্বর প্রশ্ন, কারোর লেখা গান কবিতা লেখা ব্যবহারের সময় কি করতে হবে? উত্তর, অনুমতি নিতে হবে। ৫ নম্বর প্রশ্ন, কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করলে তাকে বলে ড্যাশ? উত্তর, বুদ্ধিভিত্তিক সম্পদ। ৬ নম্বর প্রশ্ন, যিনি তৈরি করেছেন তিনি ছাড়া ওই বিষয়টি কপি করার অধিকার আর কারো নেই। এই নিয়মকে কি বলে? উত্তর, কপিরাইট। ৭ নম্বর প্রশ্ন, তৈরিকর্তার নাম ব্যবহার করে এবং অর্থ প্রদান করে কোনো বিষয় ব্যবহার করতে পারার ব্যবস্থাকে কি বলে? উত্তর, পেটেন্ট। ৮ নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার ৮, একটি ভাবনা কখন বুদ্ধিভিত্তিক সম্পদে পরিণত হয়? উত্তর, যখন প্রকাশিত হয়। ৯ নম্বর প্রশ্ন, মোনালিসা কি? উত্তর, একটি প্রতিকৃতি চিত্রের নাম। ১০ নম্বর প্রশ্ন, বই কি ধরনের সম্পদ? উত্তর, বুদ্ধিভিত্তিক সম্পদ। তোমাদের বইয়ে যে টপিকটা লেখা আছে গুপ্তধনের খোঁজে, পাঠ্য বই পৃষ্ঠা ৩০। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হবে। ১১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের পাট কি ধরনের সম্পদ? উত্তর, ভৌগোলিক সম্পদ। ১২ নম্বর প্রশ্ন, পণ্য তৈরির গোপন প্রক্রিয়া কি ধরনের সম্পদ? উত্তর, শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ। তোমাদের বইয়ের টপিক হচ্ছে কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই, পাঠ্য বই পৃষ্ঠা ৩৩। ১৩ নম্বর প্রশ্ন, বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? উত্তর, স্বত্বাধিকারী। ১৪ নম্বর, বুদ্ধিভিত্তিক সম্পদ বিনা অনুমতিতে ব্যবহার করলে কি হবে? উত্তর, শাস্তি হবে। ১৫ নম্বর প্রশ্ন, কোনো কপিরাইট করা কাজকে কে ব্যবহার করবে তা ঠিক করে কে? উত্তর, স্বত্বাধিকারী। ১৬ নম্বর প্রশ্ন, প্রকাশিত না হলে কোনো কাজ কোথায় মূল্য যোগ করতে পারে না? উত্তর, অর্থনীতিতে। ১৭ নম্বর প্রশ্ন, বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষার জন্য তা কি করতে হবে? উত্তর, প্রকাশ করতে হবে। এখন দেখো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন হবে। তোমরা যারা বর্তমান যে কারিকুলামের বইটা আছে, ষষ্ঠ শ্রেণীতে, ৭ম শ্রেণীতে, ৯ম শ্রেণীতে, ৮ম শ্রেণীতে, ১০ম শ্রেণীতে, ১২ম শ্রেণীতে, ১৩ম শ্রেণীতে, ১৪ম শ্রেণীতে, ১৫ম শ্রেণীতে, ১৬ম শ্রেণীতে, ১৭ম শ্রেণীতে, ১৮ম শ্রেণীতে, ১৯ম শ্রেণীতে, ২০ম শ্রেণীতে,
তোমরা যারা বই নিয়ে পড়ে বুঝতে পারতেছো না যে আসলে কী ধরনের প্রশ্নগুলো হবে, তাদের প্রশ্ন এবং উত্তর হেল্প করার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। তোমরা দেখো তোমাদের বই থেকে কী ধরনের প্রশ্নগুলো হবে। আর বাজারে এই গাইডটা চলে আসছে অলরেডি, তোমরা চাইলে পাশের লাইব্রেরি থেকে কিনে নিতে পারো। এবং কী ধরনের প্রশ্নগুলো হবে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবে পড়ে নিলেও পারবা, ঠিক আছে? তোমার যদি প্রয়োজন মনে হয় আমি প্রশ্ন বানাইতে পারতেছি না বই থেকে, তাহলে বাজার থেকে বইটা কিনে নাও। আর যদি মনে করো যে না, আমি বইটা পড়েই ভালো করে পরীক্ষা দিতে পারবো, তাহলে সেটা তোমার জন্যও ভালো, যেটা ভালো মনে করো তুমি, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হবে এই ধরনের। দেখো, 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে, একটি উদাহরণ দাও। এখন তোমাকে উত্তর দিতে হবে। উত্তর হচ্ছে, মানুষ তার চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, সেটাকেই বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি গল্প তার লেখকের বুদ্ধিভিত্তিক সম্পদ, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, কপিরাইট কাকে বলে? উত্তর, লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টিকর্মের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকার হলো কপিরাইট। এক্ষেত্রে যিনি কপিরাইট নিয়েছেন তিনি ব্যতীত আর কারো ওই সৃষ্টিকর্ম ব্যবহার করার অধিকার নেই। ঠিক এই ধরনের প্রশ্ন আসবে, আর উত্তরগুলো তোমাদেরকে এইভাবে লিখতে হবে। তোমরা মোটামুটি কয়েকবার করে ভালো করে পড়ো এবং তারপর নিজে লেখো যে বিষয়টার উপর তোমার লেখাটা কেমন হয়েছে। বই এখানে উত্তরপত্র কেমন দেওয়া আছে এবং তুমি কিভাবে লিখতে পারতেছো, ঠিক আছে? তারপর পেটেন্ট কাকে বলে? পেটেন্ট একটি একচেটিয়া অধিকার যা উদ্ভাবককে তার নতুন উদ্ভাবনের জন্য স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পেটেন্টের ক্ষেত্রে যিনি কোনো বিষয় বা বস্তু তৈরি করেছেন তিনি ছাড়া অন্যরাও তা ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে পেটেন্টকারী ব্যক্তির নাম ব্যবহার করতে হবে এবং তাকে কিছু অর্থ প্রদান করতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ কোনগুলো? সাহিত্য শিল্প সম্পর্কিত সম্পদ হলো বুদ্ধিভিত্তিক সম্পদের একটি ধরন। গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা, বই ইত্যাদি এ ধরনের সম্পদের আওতায় পড়ে। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি? উত্তর, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি হলো এক ধরনের সম্পত্তি যার আওতায় পড়ে মানব মেধার দ্বারা সৃষ্টিসমূহ। এ ধরনের সম্পত্তি বা সম্পদগুলো মূলত শিল্প কারখানার সাথে সম্পর্কিত। কোম্পানির লোগো, নাম, মোড়কের ডিজাইন, সিক্রেট ফর্মুলা প্রভৃতি এ ধরনের সম্পদ। ভৌগোলিক সম্পদ কি? ভৌগোলিক সম্পদ বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি বহন করে এমন সম্পদ। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের ইলিশ, পাট ইত্যাদি, যা আমাদের দেশের পরিচিতি বহন করে। 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। এটি মূলত পুনরাবৃত্তিমূলক কাজগুলো করে থাকে এবং কম সময়ের মধ্যে কাজ সম্পাদন করে। 8 নম্বর প্রশ্নটা দেখো, বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায়? উত্তর, বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা তখনই করা যাবে যখন সম্পদটি প্রকাশ পাবে। প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো বিষয়কেই বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে গণ্য করা হয় না। তাই প্রকাশের মাধ্যমেই বিষয়টি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে স্বীকৃতি পায় এবং পাশাপাশি যিনি তৈরি করেছেন তিনিও স্বত্বাধিকারী হিসেবে এর অধিকার লাভ করেন। 9 নম্বর প্রশ্ন, করোনা ভাইরাস কি? উত্তর, করোনা ভাইরাস হলো
RNA ভাইরাসের একটি শ্রেণী যা স্তন্যপায়ী প্রাণী বা পাখিদেরকে আক্রমণ করে। এটি 2020 সালে সারা বিশ্বব্যাপী মহামারী আকার যা মহামারী কারণ যার ফলে অগণিত মানুষ মারা যায়। 10 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। এটি সারা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য এবং মানব রোগব্যাধি নিয়ে কাজ করে। বিদ্যালয় পত্রিকা কি? বিদ্যালয় পত্রিকা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত পত্রিকা যেখানে শিক্ষার্থীদের লেখা সৃজনশীল কাজ, প্রবন্ধ, কবিতা, গল্প, বিভিন্ন বিষয়ে প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে। 12 নম্বর, কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কি? কপিরাইট ও পেটেন্টের উভয়ই হলো বুদ্ধিবৃত্তিক সম্পদকে সুরক্ষিত করার উপায়, তবে এদের মাঝে পার্থক্য আছে। কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া ওই বিষয় বা বস্তুটি কপি করার অধিকার আর কারো নেই। অপরদিকে পেটেন্টের ক্ষেত্রে যিনি তৈরি করেছেন তিনি ছাড়া ওই জিনিসটি অন্যরাও ব্যবহার করতে পারবে, তবে সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং তাকে অর্থ প্রদান করতে হবে। 13 নম্বর প্রশ্ন, স্বত্বাধিকারী কাকে বলে? স্বত্বাধিকারী হলেন যিনি বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক। একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে ব্যবহার করতে পারবে আর কে পারবে না তা নির্ধারণ করার অধিকার ওই সম্পদের স্বত্বাধিকারীর। বিদ্যালয় পত্রিকার প্রথম কাজ কি? বিদ্যালয় পত্রিকার তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের ওই যে সিলেবাসে যেগুলো দেওয়া আছে রচনামূলক প্রশ্নোত্তর এবং দৃশ্যপটবিহীন। তাহলে সেই প্রশ্নগুলো কেমন হবে? যেমন 1 নম্বর দেওয়া আছে, একজনের আঁকা ছবি অন্যজনের নামে চালিয়ে দেওয়া কি ঠিক? তোমার মতামত দাও। এটা হচ্ছে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন। তাহলে এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। ঠিক আরো কি ধরনের প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্নটা দেখো, কোনো ব্যক্তি যদি অন্য কারো আবিষ্কৃত ফর্মুলা বিক্রি করে এবং তার বিনিময়ে আবিষ্কারককে অর্থ প্রদান করে তবে সে এক্ষেত্রে পেটেন্ট হয়েছে বলে কি তোমার মনে হয়? তাহলে এখান থেকে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এইরকম, কিভাবে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানাতে পারি এবং উপহার হিসেবে কাকে দিতে পারি ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলোকে বলবো আমরা হচ্ছে দৃশ্যপটবিহীন। মানে আগে যে প্রশ্নগুলো আমরা পড়ছিলাম সৃজনশীল প্রশ্ন, যেগুলোতে উদ্দীপক দেওয়া ছিল, আর এখানে হচ্ছে উদ্দীপক থাকবে না, দৃশ্যপট থাকবে না, সরাসরি প্রশ্ন থাকবে, সরাসরি তোমাকে উত্তর করতে হবে। ঠিক আছে? এখানে চিন্তা ভাবনার কিছু নেই, তোমাকে বাসায় পড়তে হবে এবং ওই পড়াটার উপরে প্রশ্ন আকারে একটা লাইন, 1.5টা লাইন দেওয়া থাকবে। ওই পড়াটাকে ওই কথাটার মধ্যে তোমাকে সুন্দর করে জিনিসটা প্রেজেন্ট করাইতে হবে। অথবা তোমরা মনে করতে পারো যে যেমন একটা রচনা লিখতে গেছো, রচনা তো এখনো সৃজনশীল আসার পরেও লিখতে হয়। যেমন দেওয়া থাকে কি, শীতের সকাল, কৃষিকাজে বিজ্ঞান। ঠিক আছে? আমরা এই ওয়ার্ডটা শুনেই আমরা এখান থেকে বিশাল আকারে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 10-15টা প্যারা লিখতে পারি। ঠিক এগুলো হচ্ছে ওই রকমই কিছু বিষয়বস্তুর উপর শিরোনাম আকারে দেওয়া থাকবে, এটাকে তোমাকে বিস্তারিত লিখতে হবে। এইটাই হচ্ছে তোমার দৃশ্যপটবিহীন প্রশ্ন। ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তারপর এখানেও কিছু দেওয়া আছে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর। ওইটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর এখানে দৃশ্যপট নির্ভর। মনে করো এটা সৃজনশীলের মতোই।
এখানে ১ নম্বর প্রশ্ন দেওয়া আছে, ববি অনেক দিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চান। অনেক মেধা ও শ্রম দিয়ে অবশেষে তিনি হিমেল হাওয়ায় নামক একটি কবিতা বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন। পরবর্তীতে পাণ্ডুলিপি সরকারের দপ্তরে জমা দিয়ে এটির নিবন্ধন গ্রহণ করেন। তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করছেন। সুমন নামে তার এক দূর সম্পর্কের আত্মীয় ববির বাড়িতে বেড়াতে আসে। সুমন গোপনে হিমেল হাওয়া বইটির পাণ্ডুলিপি একটি কপি সংগ্রহ করে তার নিজ নামে প্রকাশ করে। ববি এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে সম্পর্কে পরামর্শ গ্রহণ করার জন্য তার এক আইনজীবী বন্ধুর কাছে যায়। এখান থেকে প্রশ্ন হচ্ছে ক নাম্বার, অনুচ্ছেদে উল্লেখিত হিমেল হাওয়া নামক বইটির স্বত্বাধিকারীকে? পাঠ্য বইয়ের ধারণার আলোকে ব্যাখ্যা করো। খ, সুমনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি? পাঠ্য বইয়ের ধারণার ভিত্তিতে তোমার মতামত দাও। এটা মোটামুটি পুরো মাত্রায় ধরে নিতে পারো, তোমরা যারা সৃজনশীল করে আসছো ওই টাইপেরই। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে প্রশ্ন করা আছে, এখন তোমাকে উত্তর দিতে হবে। এখানে যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা বইটা কিনে নিতে পারো, তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, হুবহু তোমাদেরকে মুখস্থ করতে হবে না, তোমরা তো একটা ভালো ধারণা নিতে পারো এবং ভালো ধারণা নেওয়ার পর ২-৩ বার নিজেই বাসায় লেখো। আসলে বিষয়বস্তুর সাথে তোমার লেখাটা মিল হচ্ছে কিনা তুমি নিজেই দেখো। তুমি যখন নিজেই বুঝতে পারবা যে না আমার লেখাটা খুব ভালো হয়েছে, তাহলে ইনশাল্লাহ মনে করো যে এটা টিচারদেরকেও ভালো লাগবে। আর যখন তুমি বুঝতে পারতেছো যে আমার নিজেরই ভালো লাগতেছে না, তাহলে ধরে নাও যে টিচারকেও ভালো লাগবে না, তুমি ভালো নাম্বার পাবা না। অবশ্যই উদ্দীপকটা পড়ো, তাহলে উত্তরগুলো তুমি ২-৩ বার লেখো, তাহলে তুমি যখন তোমার লেখাটা পড়ে ভালো লাগবে, স্যাটিসফাই হতে পারবা, তাহলে তুমি ভালো নাম্বার আশা করতে পারবো। ঠিক আছে, এই হলো তোমাদের নৈবেত্তিক প্রশ্ন, এক কথায় প্রশ্ন, দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো হবে, এগুলো মানে সৃজনশীল ছাড়া যেগুলো প্রশ্ন ওইটাকে বলতেছে দৃশ্যপটবিহীন, আর সৃজনশীল যুক্ত সেগুলোকে বলছে দৃশ্যপট নির্ভর। এই হচ্ছে তোমাদের, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে। এইগুলো যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রথম অধ্যায় থেকে যদি মানে তোমাদের সিলেবাসভুক্ত যে অধ্যায়গুলোর প্রথম অধ্যায়টা, এখান থেকে সুন্দরভাবেই তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আমি পরে কোনো ভিডিওতে তোমাদের ২ নাম্বার অধ্যায়ের যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।